আচ্ছা, তো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তো আমরা পড়তেছিলাম হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো আমরা হচ্ছে একটু সামনের দিকে যাই আজকে। আচ্ছা, তো এখন যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্টস ডকুমেন্ট। এখন একটা প্রজেক্ট করতে গেলে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা বড় পার্ট হচ্ছে কি ডকুমেন্টেশন। যে প্রত্যেকটা স্টেপেরই আমি কিভাবে করতেছি না করতেছি, দেন বিভিন্ন অ্যাডিশনাল যে ইনফরমেশন গুলো আছে সব হচ্ছে ডকুমেন্ট করে রাখা। সেটা হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। তো এখানে দেখি আমরা কি বলছে। The software requirements document is the official statement of what is required of the system developers. আচ্ছা, তো এইটা হচ্ছে একটা অফিসিয়াল স্টেটমেন্ট, এটা হচ্ছে একটা অফিসিয়াল ডকুমেন্ট যেটা আর কি আমাদেরকে বলে দিবে যে আমাদের যারা সিস্টেম ডেভেলপার যারা আছে তাদেরকে কি কি করতে হবে, কি কি করতে হবে এবং তাদের রিকোয়ারমেন্ট কি কি। মানে আমি যদি ইউজার রিকোয়ারমেন্টই ধরি তাহলে কি করতে হবে, আমার ডেভেলপারের ওই ইউজার রিকোয়ারমেন্ট গুলোকে ফুলফিল করার জন্য আমার সিস্টেমটা বানাতে হবে। আর আমি যদি সিস্টেম রিকোয়ারমেন্টই ধরি তাহলে এই জিনিসটা হচ্ছে মোর ডিটেইলে আছে যে এই ফিচারটা বানাতে হবে, এর মধ্যে এই ফিচারটা বানানোর জন্য আমার কি কি কনস্ট্রেন্ট আছে বা কি কি রিকোয়ারমেন্ট আছে, যেমন একটা ফিচারকে বিভিন্ন মডিউলে ভাগ করে নেওয়া, দেন কিভাবে কোন মডিউল থেকে কোন মডিউলে হচ্ছে আমি ডেটাকে সেন্ড করব, বা এই টাইপের যে রিকোয়ারমেন্ট গুলো আছে। তো সিস্টেম রিকোয়ারমেন্ট যেটা আমরা দেখে আসছি সেই সবকিছুই হচ্ছে গিয়ে ডেভেলপারের জন্য আর কি একটা জিনিস ডেভেলপ করার জন্য প্রয়োজন। সো ডেভেলপাররা এই রিকোয়ারমেন্ট গুলো কোথায় পাবে, পাবে হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্টস এর মধ্যে, যেখানে ইউজার রিকোয়ারমেন্ট আর সিস্টেম রিকোয়ারমেন্ট দুইটাই কি থাকে একসাথে ইনক্লুড করা থাকে। আচ্ছা, তো should include both a definition of user requirements and the specification of the system requirements. তো যেটা আমি বললাম যে রিকোয়ারমেন্ট বলতে আমরা দু ধরনের রিকোয়ারমেন্ট বুঝি, একটা হচ্ছে ইউজার রিকোয়ারমেন্ট আর একটা হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট। তো যখন একটা ডেভেলপার তার প্রজেক্টকে ডেভেলপ করতে যাবে তারকে এই দুইটাই জানা লাগবে। তো ইউজার রিকোয়ারমেন্ট দেখে সে বুঝবে অ্যাকচুয়ালি আমার অ্যাবস্ট্রাক্ট ওয়েতে বুঝবে যে এটার আমি যে প্রোডাক্টটা তৈরি করবে এটার ফিচার কি কি হবে। আর সিস্টেম রিকোয়ারমেন্ট দেখে সে এটা বুঝবে যে এটা যখন আমি ইমপ্লিমেন্ট করতে যাব একটা ফিচার, তখন আমাকে আর কি কি জিনিস মাথায় রাখতে হবে বা আমার কি কি জিনিস করা দরকার। তো ইউজারের সিস্টেম রিকোয়ারমেন্ট নিয়ে আমরা আগের ক্লাসে অনেক কিছু দেখে আসছি, তো এটা নিয়ে আর আমরা বাড়তি কথা বলবো না। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ইট ইজ নট আ ডিজাইন ডকুমেন্ট, as far as possible it should set of what the system should do rather than how it should do. তো অবশ্যই সিস্টেম রিকোয়ারমেন্টে আমাকে বলে দেওয়া হয় যে সিস্টেমটা কি কি করতে পারবে, সিস্টেমটা কিভাবে করতে পারবে, সিস্টেমটার ডিজাইন কি হবে, সেটা কিন্তু না, সিস্টেমটা কি কি করতে পারবে সেটাই জাস্ট রিকোয়ারমেন্টে থাকে। তো এই জন্যই বলছে যে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট কোনো ডিজাইন ডকুমেন্ট না, এর মধ্যে থাকবে যে সিস্টেম কি কি করতে পারে, এটা থাকবে না যে সিস্টেম কিভাবে এটা করবে। মানে কি কি করবে বাট অ্যাকচুয়ালি কিভাবে করবে সেটা তো আমরা কোডিং পার্টে গিয়ে দেখি বা ডিজাইন পার্টে গিয়ে দেখি, তো ওইটা এখানে আসবে না। এরপরে এখানে দেখেন বলছে যে অ্যাজাইল মেথডস এন্ড রিকোয়ারমেন্টস। তো অ্যাজাইল মেথডে রিকোয়ারমেন্টটা কিভাবে কাজ করে। তো এখন আমরা তো অ্যাজাইল মেথড পড়ে আসছি, তো কেউ একজন আমাকে একটু বলেন যে অ্যাজাইল মেথড বলতে কি বুঝি আমরা। অ্যাজাইল মেথড হচ্ছে মানে প্রত্যেকটা স্টেপে আগে কাস্টমারকে এমন একটা প্রোডাক্ট ডেলিভারি করা হয় যা দিয়ে সে কোনো মতে মানে কাজ চালাইতে পারবে। এরপর হচ্ছে ওর থেকে ফিডব্যাক নিয়ে তারপর নেক্সট স্টেপে আগায় এরকম। আচ্ছা,
তো অ্যাজাইল যে মেথডটা, সেখানে আমাদের অনেকগুলো ইটারেশনে আমাদের প্রোডাক্টটা বিল্ড হয় এবং প্রোডাক্টটার অনেকগুলো ভার্সন তৈরি হয় এবং প্রত্যেকটা ভার্সনই হচ্ছে ইউজেবল। তো এই অ্যাজাইল মেথড যেটা আছে সেখানে কি করা হয় অ্যাকচুয়ালি, সেখানে যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস যে পার্টটা আছে সেখানে কিন্তু খুব বেশি একটা ইফোর্ট দেওয়া হয় না। যেমন আমরা ওয়াটারফল মডেল বা ভিশেপ মডেল যখন পড়ে আসছি, একটা বড় পার্ট ছিল হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করার জন্য। কারণ আমি যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা করব, যদি আমি ওয়াটারফলই বলি, আমি যে রিকোয়ারমেন্টটা অ্যানালাইসিস করব সেইটার উপর ভিত্তি করে কিন্তু আমার নেক্সট স্টেপ গুলো হচ্ছে পরিচালিত হবে। তো আমি কোনো কিছু যদি মিস করে যাই তাহলে কিন্তু আমার ব্যাক করার আর সম্ভব নাই, কারণ এখানে ইনক্রিমেন্টাল ওয়েতে তো আমাদের প্রোডাক্ট বিল্ড হয় না। প্রোডাক্ট হচ্ছে একবারই বিল্ড হবে, একদম ফাইনাল প্রোডাক্টটাই বিল্ড হবে। সো এই জন্য হচ্ছে রিকোয়ারমেন্টের ফেজের উপরে, এই ডকুমেন্টেশনের উপরে কি করা হয়, প্ল্যান ড্রিভেন যে মডেল গুলো আছে সেগুলোতে হচ্ছে খুব বেশি ইফোর্ট দেওয়া হয়। বাট যখন আমরা অ্যাজাইল মেথড ইউজ করব, তখন দেখা হয় যে রিকোয়ারমেন্টের উপরে খুব বেশি একটা ইফোর্ট দেওয়া হয় না, কারণ আমরা তো প্রত্যেক ইটারেশনেই কি হচ্ছে আমার রিকোয়ারমেন্টটা চেঞ্জ হতে পারে। কারণ আমি যেহেতু ইউজারকে দিচ্ছি, ইউজার থেকে ফিডব্যাক নিচ্ছি, নতুন রিকোয়ারমেন্ট কিন্তু চলে আসতে পারে। সো এই জন্য দেন হচ্ছে এখানে দেখেন বলছে, many agile methods argue that producing a requirement document is a waste of time as requirements change so quickly। তার মানে কি, অ্যাজাইল মেথড যেটা বলে যে আমরা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট তৈরিতে অ্যাকচুয়ালি সময় দিব না, এটা হচ্ছে ওয়েস্ট অফ টাইম। কারণ কি, রিকোয়ারমেন্ট হচ্ছে দ্রুত চেঞ্জ হয়, আর আমরা যেহেতু ইটারেটিভ ওয়েতে, ইনক্রিমেন্টাল ওয়েতে আমাদের প্রোডাক্টটা তৈরি করি, তাই হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে একটা বড় সময় আমাদের দেওয়ার কোনো দরকার হয় না। যেমন আমরা র্যাপিড যে ইয়াটা দেখছি, আরএডি, র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, তো ওখানে আমরা দেখছি কি ডেভেলপমেন্ট ফেজটা কিন্তু বড় হয়, আর ইনিশিয়াল যে ডিজাইন ফেজ বা রিকোয়ারমেন্ট ফেজ যেটা আছে সেটা কিন্তু অনেক ছোট হয়। সেখানে অ্যাজাইল মেথডে বেশি টাইম ওয়েস্ট করা হয় না। আচ্ছা, দ্য ডকুমেন্ট ইজ দেয়ারফর অলওয়েজ আউট অফ ডেট। সো যেহেতু বারবার আমার রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে থাকতেছে অ্যাজাইল মেথডে, অ্যাজাইল মেথডের নেচারই এইটা, তো অবশ্যই আমাদের যে ডকুমেন্টটা আমরা ক্রিয়েট করব সেটা কিন্তু আউট অফ ডেট হয়ে যাবে। Methods such as XP use incremental requirement engineering and express requirement as user stories. So XP যেটা আছে সেটা হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং। তো এখানে যেটা করা হয়, ইনক্রিমেন্টাল রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং করা হয়। তার মানে কি, রিকোয়ারমেন্ট যে ইঞ্জিনিয়ারিংটা হবে সেটাও ইনক্রিমেন্টাল হবে। মানে রিকোয়ারমেন্ট গুলো আমি প্রত্যেক ইনক্রিমেন্টে হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টটা চেঞ্জ হতে থাকবে, এবং এটাকে অ্যাকচুয়ালি ইউজার স্টোরিজ হিসেবে দেখানো হয়। কারণ ইউজারের কাছ থেকে আমি যখন ফিডব্যাক নিচ্ছি, তারপরে কিন্তু ইউজার বলতেছে তার এই জিনিসটা পছন্দ হয় না, বা নতুন কোনো রিকোয়ারমেন্ট থাকতে পারে বা আপডেট থাকতে পারে, সো এটাকে ইউজার স্টোরিজ হিসেবে তারা হচ্ছে দেখায়। তো দিস ইজ প্র্যাকটিক্যাল ফর বিজনেস সিস্টেমস বাট প্রবলেমেটিক ফর সিস্টেম দ্যাট রিকোয়ার্স আ লট অফ প্রি ডেলিভারি অ্যানালাইসিস। তো এই ইনক্রিমেন্টাল যে ইঞ্জিনিয়ারিংটা আছে, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, সো এটা হচ্ছে বিজনেস সিস্টেম যেগুলো আছে সেগুলোর জন্য তো প্র্যাকটিক্যাল, বাট যেসব প্রোডাক্টের হচ্ছে অনেক প্রি ডেলিভারি অ্যানালাইসিস করতে হয়, যেমন ক্রিটিক্যাল সিস্টেম, আমাদের বারবার টেস্ট করে দেখতে হয় যে জিনিসটা ঠিক আছে কিনা, তো সেখানে হচ্ছে আমার এই ইনক্রিমেন্টাল রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিংটা কিন্তু ভালো কাজ করে না। দেন আরেকটা বলছে যে সিস্টেম ডেভেলপড বাই সেভারাল টিম। সো একটা সিস্টেম যখন সেভারাল টিম হচ্ছে ডেভেলপ করে, এক একটা পার্ট এক একটা টিম ডেভেলপ করে, এখানে যদি রিকোয়ারমেন্টে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হতে থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে একটা টিম ধরেন কিছু একটা বানাইছে, কোন একটা মডিউল বানাইছে, সেটা আউট অফ ডেট হয়ে গেল, এবং এরপরে তাকে কি করতে হবে, আবার করে কিন্তু জিনিসটাকে তৈরি করতে হবে। সো যখন এই একটা জিনিস ভেঙে ভেঙে অনেকগুলা টিম ডেভেলপ করে, তখন কিন্তু একটা টিমই যদি ডেভেলপ করতো তাহলে সমস্যা ছিল না তেমন, কারণ টিমের মধ্যে আমাদের সবার মধ্যে কমিউনিকেশনটা হচ্ছে ভালো হয়। বাট যখন এই জিনিসটা অনেকগুলা টিম ভাগ করে নিবে কাজটা, ধরেন অনেক বড় প্রজেক্ট, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইনক্রিমেন্টাল যে যেটা আছে, রিকোয়ারমেন্ট যেটা আছে, সেটা কিন্তু প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। আচ্ছা,
তো এখন বলছে আমার যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা আছে, তো এইটার ইউজার কারা কারা, কারা কারা এই ডকুমেন্টটা পড়বে বা ইউজ করবে। তো ফার্স্টে যেটা বলা হয়েছে সিস্টেম কাস্টমার। কাস্টমার বলতে কি আমাদের ক্লায়েন্ট। তো তারা কি করে, স্পেসিফাই দ্য রিকোয়ারমেন্টস, তারা হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেসিফাই করে দেয় এবং রিড দেম টু চেক দ্যাট দে মিট দেয়ার নিডস। তো এরপর চেক করে যে এই রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে তাদের নিড কে ফুলফিল করে কিনা। কাস্টমার স্পেসিফাই চেঞ্জেস টু দ্য রিকোয়ারমেন্টস, এবং রিকোয়ারমেন্ট যদি তাদের মনে হয় যে ফুলফিল করে না, তাহলে তারা কি করে দিবে, বলবে যে এই এই জায়গাটায় চেঞ্জ আনা লাগবে। দেন আরেক ধরনের ইউজার আছে, তারা হচ্ছে ম্যানেজার। ম্যানেজার যে কাজটা করে, ইউজ দ্য রিকোয়ারমেন্টস ডকুমেন্ট টু প্ল্যান আ বিড ফর দ্য সিস্টেম এন্ড টু প্ল্যান দ্য সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেস। সো ম্যানেজার যারা আছে, ধরেন রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা ইউজ করে, ধরেন আমার ব্যাংকিং সিস্টেমের জন্য কোন একটা সফটওয়্যার লাগলো বা আমার কোম্পানির জন্য কোন একটা সফটওয়্যার লাগলো। সো আমি এই রিকোয়ারমেন্ট ডকুমেন্ট গুলো হচ্ছে দিয়ে আমার, মানে ধরেন একটা কোম্পানি হচ্ছে বিড করছে, মানে অনেকগুলো সফটওয়্যার কোম্পানির কাছে হচ্ছে বলছে যে আমার এই ধরনের সফটওয়্যার দরকার, আমাকে তৈরি করে দাও। তখন তারা কি করবে, তারা হচ্ছে এই রিকোয়ারমেন্ট, যে আমাদের যে ম্যানেজার আছে সফটওয়্যার কোম্পানির, সো তারা কি করবে, এই রিকোয়ারমেন্ট ডকুমেন্ট দিয়েই হচ্ছে তারা কি করবে, সিস্টেমটার জন্য এই কন্ট্রাক্টটা পাওয়ার জন্য একটা বিড করবে। সো বিড কিভাবে করে, এটা হচ্ছে আমরা আগের ক্লাসে দেখে আসছি। সো বিড করবে অ্যান্ড টু প্ল্যান দ্য সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেস, এবং সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেসটা কিভাবে হবে সেটাও কিন্তু প্ল্যান করে। এরপর সিস্টেম ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়াররা কি করবে, জিনিসটা ডেভেলপ করবে। সো তারা এই রিকোয়ারমেন্টটা ইউজ করে, ইউজ দ্য রিকোয়ারমেন্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য সিস্টেম ইজ টু বি হোয়াট সিস্টেম ইজ টু বি ডেভেলপ। তো যারা ডেভেলপ করবে তারা এই রিকোয়ারমেন্ট গুলোকে অ্যানালাইসিস করে অ্যাকচুয়ালি বুঝতে পারে যে তাদের অ্যাকচুয়ালি কি ডেভেলপ করতে হবে। এরপরে হচ্ছে সিস্টেম টেস্ট ইঞ্জিনিয়ার। তো টেস্ট ইঞ্জিনিয়াররা কি করে, অ্যাকচুয়ালি কোয়ালিটিটা চেক করে যে আমার যে সফটওয়্যার আছে সেটার ঠিকঠাক মতো চলতেছে কিনা বা কোনো ইরর আছে কিনা। তো তারাও কি করবে, অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টটা দেখবে যে রিকোয়ারমেন্ট কি কি ছিল, সেসব রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে কিনা, কোনো রিকোয়ারমেন্টে কোনো গ্যাপ আছে কিনা। সো তারাও কিন্তু এই রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা তাদেরও লাগবে, তারাও ইউজ করবে। তারা কি জন্য ইউজ করবে, ইউজ দ্য রিকোয়ারমেন্টস টু ডেভেলপ ভ্যালিডেশন টেস্ট ফর দ্য সিস্টেম। তো সিস্টেমের জন্য কি কি টেস্ট থাকবে, কি কি, ওগুলার হচ্ছে ভ্যালিডেশনটা দেখবে। ভ্যালিডেশন করার জন্য টেস্ট কেস ধরেন তৈরি করবে, সো ওটাও রিকোয়ারমেন্ট থেকে হেল্প নিয়ে দেখবে। এরপরে হচ্ছে সিস্টেম মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। সো এরা কি করে, অ্যাকচুয়ালি মেইনটেনেন্স এর কাজ করে, যে কোনো কিছু যদি আপডেট করা দরকার হয় বা কোনো কিছু আপগ্রেড করার দরকার, চেঞ্জ করার দরকার, তো সেই ক্ষেত্রে এগুলো হ্যান্ডেল করে থাকে। সো তারাও ইউজ দ্য রিকোয়ারমেন্টস টু আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম এন্ড দ্য রিলেশনশিপ বিটুইন ইটস পার্টস। তো তাদের জন্য হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনটা ইম্পর্টেন্ট। সো এখানে হচ্ছে অনেকগুলো পার্সনের কথা বলা হয়েছে একটা সফটওয়্যার তৈরির ক্ষেত্রে বা বিট করার ক্ষেত্রে যেসব পার্সন থাকে, তো তারা সবাই হচ্ছে কিভাবে এই রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা ইউজ করবে সেটাও এখানে বলা হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন বলছে যে রিকোয়ারমেন্টস ডকুমেন্ট ভ্যারিয়েবিলিটি। Information in requirements document depends on type of system and the approach to development used. So রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা হচ্ছে আমি কি ধরনের জিনিস সফটওয়্যার তৈরি করতেছি, আমি কোন সিস্টেমে তৈরি করতেছি, আর আমার ডেভেলপমেন্ট অ্যাপ্রোচটা কি হবে, তো সেটার উপর ভিত্তি করে কিন্তু রিকোয়ারমেন্টের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো হচ্ছে ভ্যারি করে। এরপর সিস্টেম ডেভেলপড ইনক্রিমেন্টালি will typically have less detail in the requirement document. So যেটা আমি বললাম এজাইল মেথড যদি আমরা দেখি, তো সেখানে ইনক্রিমেন্টালি হচ্ছে আমাদের সফটওয়্যারটাকে তৈরি করা হয়। তো যার কারণে রিকোয়ারমেন্ট ডকুমেন্টে লেস ডিটেলস থাকে, কারণ তারা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট বানানোটাকে ওয়েস্ট অফ টাইম মনে করে। এরপরে হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন স্ট্যান্ডার্ড হ্যাভ বিন ডিজাইনড, দ্যাট ইজ IEEE স্ট্যান্ডার্ড। সো রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা কি রকম ভাবে সাজানো হবে, কি কি জিনিস থাকবে ওখানে, কি কি পার্ট থাকবে, সেটার জন্য একটা IEEE স্ট্যান্ডার্ড আছে।
These are mostly applicable to the requirements for large system engineering project. So এই যে ফ্রেমওয়ার্কটা আছে IEEE এর যে স্ট্যান্ডার্ডটা সেটা হচ্ছে অনেক লার্জ ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের জন্য হচ্ছে অ্যাপ্লিকেবল। এরপরে দেখেন IEEE এর যে ইয়াটা আছে আর কি স্ট্যান্ডার্ডটা আছে, তো ওইটার একটা স্ট্রাকচার হচ্ছে আমাকে দেওয়া আছে। তো আমি যদি দেখি যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টের স্ট্রাকচারটা কেমন হবে, তেমন ফার্স্টে আছে হচ্ছে এখানে চ্যাপ্টার, আর চ্যাপ্টারের মধ্যে কি ডেসক্রিপশন থাকবে সেটা। তো ফার্স্টে আছে প্রিফেস। তো প্রিফেসের মধ্যে কি থাকবে, this should define expected readership to the document and describe its version history including rationale for creation of a new version and summary of changes made in the each version. So প্রিফেসে একটা সামারি টাইপ, ধরেন আমার সফটওয়্যারটা যদি অনেকগুলো ভার্সন তৈরি করা হয়, তো প্রত্যেক ভার্সনে আমার সফটওয়্যারটা কি ছিল, ঠিক আছে, আমি ভার্সন কেন চেঞ্জ করতেছি, দেন কি কি চেঞ্জ আনতেছি আমি এই ভার্সনে, এগুলো সবকিছু হচ্ছে এই প্রিফেসের মধ্যে থাকে। আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে এক্সপেক্টেড রিডারশিপ। সো ফার্স্টে লিখে দেওয়া থাকে এই যে ডকুমেন্টটা আছে এটা রিডার কারা হতে পারবে, কারা কারা এটাকে রিড করতে পারবে। সো এরপরে হচ্ছে ইন্ট্রোডাকশন ফেজে কি লেখা থাকে দেখেন, this should describe the need for the system. It should briefly describe the system's function and explain how it will work with other system. It should also describe how the system fits into overall business or strategic objectives, the organization commissioning the software. So introduction এ যেমন আমরা রিপোর্ট লিখি, রিপোর্টের ফার্স্ট আমরা কি প্রজেক্ট নিয়ে কাজ করতেছি সেটার একটা হালকা ওভারভিউ কিন্তু দিয়ে দিই। সো ওইটাই হচ্ছে এখানে যেমন থাকবে। এরপরে দেখেন একটা পার্ট আছে হচ্ছে গ্লোসারি। গ্লোসারি বলতে কি বোঝাচ্ছে এখানে, this should define the technical terms used in the document. So এমন কিছু জিনিস আছে আমার সফটওয়্যার বানানোর ক্ষেত্রে কিছু টেকনিক্যাল টার্ম ইউজ করা হয় যেগুলা সাধারণ ইউজার যারা আছে তারা পড়ে কিন্তু বুঝবে না। আচ্ছা, এরকম একটা টেকনিক্যাল টার্মের নাম বলতে পারবেন কেউ, যেটা হচ্ছে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছে তারা বুঝি বাট নর্মাল মানুষজন বুঝবে না? কোডিং হতে পারে ম্যাম, কোডিং হতে পারে সফটওয়্যার। আর কেউ কিছু বলবেন? মানে যেই টার্মটা আমি বললে আমার ইউজাররা বুঝবে না, টার্মটা বুঝবে না, তাকে বুঝায় বলতে হবে, আমাকে ভাষায় সাধারণ ভাষায় বুঝায় বলতে হবে। আচ্ছা, তৌহিদুল ইসলাম। জি ম্যাম। হ্যাঁ, একটু বলেন যে কোশ্চেনটা আস্ক করছি, আপনার মাথায় কিছু আসতেছে? ম্যাম কোড সম্পর্কে এরকম কিছু বলতে বুঝতে হবে নাকি? না মানে আমি বলতেছি যে ধরেন একটা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট আপনার আছে, আপনার প্রজেক্টের জন্য একটা ডকুমেন্ট আছে, ইউজাররা পড়তেছে, হ্যাঁ, এখন এখানে একটা টেকনিক্যাল টার্ম আছে যেটা আমরা ইঞ্জিনিয়াররা সহজেই বুঝতে পারি বাট ইউজার সেটা বুঝতেছে না, এরকম একটা টেকনিক্যাল টার্মের উদাহরণ দিতে পারবেন? ম্যাম এরকমের মাথায় আসতেছে না ম্যাম। আচ্ছা ঠিক আছে, ধরেন আমরা যদি ধরেন ডকুমেন্টের মধ্যে কোথাও লিখলাম যে ইনিশিয়াল প্রোটোটাইপিং বানাতে হবে, এটা একটা রিকোয়ারমেন্ট, ঠিক আছে, সিস্টেম রিকোয়ারমেন্ট, ধরেন যে এটার একটা প্রোটোটাইপিং বানাতে হবে। প্রোটোটাইপিং এই কথাটা আমরা ইঞ্জিনিয়ার যারা আছি তারা তো ইজিলি বুঝতে পারবো প্রোটোটাইপিং কি জিনিস, বাট আমার যে ইউজার আছে তারা কি এই প্রোটোটাইপিং কি জিনিস এই জিনিসটা বুঝতে পারবে? না ম্যাম। তো এইখানে গ্লোসারিতে কি কি জিনিস থাকবে, দিস শুড ডিফাইন দ্য টেকনিক্যাল টার্মস ইউজড ইন দ্য ডকুমেন্ট, ইউ শুড নট মেক অ্যাজাম্পশন অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স অর এক্সপার্টাইজ অফ দ্য রিডার। তো আমি ধরে নিব না যে আমি যাই লিখবো টেকনিক্যাল টার্ম আমার ইউজার বা রিডার যে আছে সবই বুঝতে পারবে, সো আমাকে একটু এক্সপ্লেন করে দিতে হবে এই গ্লোসারি সেকশনে। দেন ইউজার রিকোয়ারমেন্ট ডেফিনেশন, তো এটা তো জানি এখানে কি থাকবে,
তো ইউজার রিকোয়ারমেন্ট যেগুলো সেগুলাই থাকবে। হিয়ার ইউ ডিসক্রাইব সার্ভিস প্রোভাইডেড ফর দ্য ইউজার, কি কি সার্ভিস আমরা প্রোভাইড করব। দ্য নন ফাংশনাল সিস্টেম রিকোয়ারমেন্ট শুড অলসো বি ডিসক্রাইবড ইন দিস সেকশন। সো নন ফাংশনাল কি কি রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো এখানে থাকবে। দিস ডেসক্রিপশন মে ইউজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে আমি জাস্ট সেন্টেন্সে লিখে বুঝাবো, অথবা আমি ডায়াগ্রাম ইউজ করতে পারি, যেমন বিভিন্ন ধরনের ডায়াগ্রাম আমরা দেখে আসতেছি ল্যাবে, ইউজ কেস ডায়াগ্রাম, ডাটা ফ্লো ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম। তো এই সব কিছু দিয়ে আমি এই ইউজার রিকোয়ারমেন্ট গুলো বুঝাতে পারি। মেইনলি ইউজার রিকোয়ারমেন্ট যেটা সেটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়, or the notation that are understandable to the customer. So product and process standards must be followed, should be specific. আচ্ছা, তো এরপরে হচ্ছে সিস্টেম আর্কিটেকচার। তো সিস্টেম আর্কিটেকচার হচ্ছে আমি ধরেন আমার অনেকগুলো ফিচার আছে, আমি কয়েকটা মডিউলে ভাগ করে নিলাম, মডিউলগুলো কিভাবে নিজেদের সাথে কানেক্টেড সেটা হচ্ছে আমি এখানে দেখাবো। This chapter should present a high-level overview of anticipated system architecture, showing the distribution of function across the system module and architectural components that are reused should be highlighted. এরপরে হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন থাকবে। সো এখানে হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট গুলো থাকবে। দিস শুড ডিসক্রাইব দ্য ফাংশনাল এন্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টস ইন মোর ডিটেল। আমরা জানি যে আমরা ইউজার রিকোয়ারমেন্ট যেটা বানাই, সিস্টেম রিকোয়ারমেন্টে কি থাকে সেটার মোর ডিটেইল একটা রিকোয়ারমেন্ট থাকে। তো এটাই থাকবে। ইফ নেসেসারি ফার্দার ডিটেইল মে বি অ্যাডেড টু দ্য নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, ইন্টারফেসেস টু দ্য সিস্টেম মে বি ডিফাইন্ড। তারপরে হচ্ছে সিস্টেম মডেলস। তো সিস্টেম মডেলে কি থাকবে দেখেন, this might include graphical system models showing the relationship between the system components and the system and its environment. Example, possible models are object models, data flow models, semantic data models. So data flow model তো আমরা ল্যাবে করে আসছি। সো মানে আউটসাইড যে এনভায়রনমেন্টের সাথে আমাদের যে সিস্টেমটা কিভাবে রিঅ্যাক্ট করবে সেগুলা হচ্ছে আমরা এই সিস্টেম মডেলের মধ্যে রাখবো। এরপরে হচ্ছে সিস্টেম ইভলিউশন। ইভলিউশন মানে হচ্ছে বিবর্তন, চেঞ্জ হওয়া। This should describe the fundamental assumption on which the system is based and any anticipated changes due to the hardware evolution, changing the user needs and so on. So কোনো একটা মানে এখানে থাকতে হবে যে ইয়াটা কিভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। কোনো একটা রিকোয়ারমেন্ট যদি আসে বা হার্ডওয়্যারের কোনো একটা ইভলিউশন হয় তখন কিভাবে আমার সিস্টেমটা ইভলভ করবে সেগুলো হচ্ছে লেখা থাকে। This section is used for system designer as it may help them avoid design decisions that would constrain likely future changes to the system. তো এখানে এমন কিছু জিনিস থাকবে যে ফিউচারে এই জিনিস চেঞ্জ হতে পারে, এটা দেখে যারা ডিজাইনার আছে তারা ওভাবে অ্যাকচুয়ালি সিস্টেমটা ডিজাইন করবে যাতে এইসব জিনিস যদি ফিউচারে ঘটে তাহলে যাতে আমরা ইজিলি হচ্ছে ডিজাইনটাকে ওইভাবে চেঞ্জ করে ফেলতে পারি। Then appendix, এখানে কি থাকবে actually, they should provide detailed and specific information that is related to the application being developed. For example, hardware and database description. So appendix এর মধ্যে actually আমি কি কি হার্ডওয়্যার লাগবে, কি কি ডেটাবেস লাগবে, দেন এই সব কিছু হচ্ছে appendix এর মধ্যে থাকবে। Then index নামে একটা চ্যাপ্টার আছে। So several indexes to the document may be included as well as normal alphabetical index. There may be index of diagram. So আমরা আমাদের ডায়াগ্রাম যেগুলো ইউজ করছি সেগুলোর ইন্ডেক্স ইউজ করতে পারি, কোনো ফিগার যদি ইউজ করি বা কোনো ফাংশনস এর নাম যদি ইউজ করি, তো ওগুলোর জন্য ইন্ডেক্স ইউজ করতে পারি যাতে সহজেই ওই জিনিসটা আমরা খুঁজে পেতে পারি। তো এইটা ছিল অ্যাকচুয়ালি IEEE স্ট্যান্ডার্ডে একটা রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনের একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। তো এরপরে বলছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, দ্য প্রসেস অফ রাইটিং the user and the system requirement in a requirement documentation. আচ্ছা, the process of writing down হবে এটা the user and system requirements. So user system requirement যে আমি রাইট ডাউন করব যখন আমার রিকোয়ারমেন্ট ডকুমেন্টে, তখন এই প্রসেসটাকে বলা হবে হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন করা। User requirements have to be understandable by end users and customers who do not have a technical background. এটা আমি আগেও বলে আসলাম। Then system requirements are more detailed requirements and may include more technical information. So system requirement অবশ্যই system requirement এর রিডার ইউজাররা না, সিস্টেম রিকোয়ারমেন্টের রিডার হচ্ছে আমার ডেভেলপাররা।
সো এখানে অ্যাকচুয়ালি আমার টেকনিক্যাল টার্ম গুলো অনেক বেশি আসবে এবং মোর ডিটেইলে আসবে, ঠিক আছে। আর ইউজার রিকোয়ারমেন্টের যে পার্টটা থাকবে সেখানে এত ডিটেইলে আমি লিখবো না, যাতে উপর থেকে একটা ওভারভিউ পায় আমার ইউজার, কারণ ইউজার কিন্তু এত ডিটেইল ডিজাইন বা রিকোয়ারমেন্ট ডিজাইন এইসব কিন্তু বুঝবে না। The requirements may be a part of a contract for the system development. So requirement হচ্ছে সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য একটা কন্ট্রাক্টের একটা পার্ট হিসেবে কাজ করে, যেটা আমরা আগে দেখছি যে বিডিং যেটা আমরা দেখছি, ঠিক আছে। ফার্স্টে যে কোম্পানি বিড করবে মানে তার লাগবে সার্ভিস, সে কিন্তু তার রিকোয়ারমেন্ট গুলো অ্যাকচুয়ালি বলে দেয়, সেই রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন সফটওয়্যার কোম্পানি বিড করে। এরপরে বলছে ওয়েস অফ রাইটিং সিস্টেম রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন। সো এখন হচ্ছে আমরা দেখব কিভাবে সিস্টেম রিকোয়ারমেন্ট, ইউজার রিকোয়ারমেন্ট না, সিস্টেম রিকোয়ারমেন্ট হচ্ছে লেখা যায়। তো এই জন্য হচ্ছে বিভিন্ন নোটেশন আছে আর বিভিন্ন নোটেশনের বিভিন্ন ডেসক্রিপশন আছে। তো ফার্স্টে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়, যে আমরা জাস্ট সেন্টেন্সে লিখে দিব, ঠিক আছে। আমরা এখানে দেখেন যা requirements are written using numbered sentence in natural language. Each sentence should express one requirement. So আমরা just normally একটা সেন্টেন্সে লিখে দিব। যেমন যদি ব্যাংকের এটিএম এর কথা চিন্তা করি, এটিএম বুথের কথা, তাহলে একটা রিকোয়ারমেন্টে আমরা লিখতে পারি যে ইউজার উইল বি এবল টু উইথড্র মানি, জাস্ট একটা সেন্টেন্সে লিখে দিলাম সেরকম। এরপর হচ্ছে স্ট্রাকচার্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। দ্য রিকোয়ারমেন্টস আর রিটেন ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অন এ স্ট্যান্ডার্ড ফর্ম অর টেমপ্লেট। সো এখানে যেমন আমি পয়েন্ট বাই পয়েন্ট লিখে দিলাম, এখানে হচ্ছে স্ট্রাকচার যেটা হবে সেখানে হচ্ছে একটা নির্দিষ্ট ফর্ম বা টেমপ্লেট বা টেবুলার ওয়েতে, ঠিক আছে, লিখতে হবে। ইচ ফিল্ড প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট অ্যান অ্যাসপেক্ট অফ দ্য রিকোয়ারমেন্ট। সো প্রত্যেকটা ফিল্ড হচ্ছে রিকোয়ারমেন্টের এক একটা এক্সপেক্টকে বুঝাবে। এরপরে হচ্ছে ডিজাইন ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। This approach uses language like a programming language, but with more abstract feature to specify the requirements, defining an operational model of the system. This approach is now rarely used. So এখানে হচ্ছে যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যেভাবে ইউজ করি, তো এখানে ওই রকম ভাবে স্ট্রাকচার্ড ওয়েতে লেখা, কোনো টেবুলার ফরম্যাটে না, এটা এখানে বলছে, বাট এটা হচ্ছে আউট অফ ডেট, এটা ইউজ করা হয় না। দেন গ্রাফিক্যাল নোটেশন, এটা আমরা খুব ভালো মতোই বুঝবো যে ইউএমএল ডায়াগ্রাম যেগুলো আমরা ল্যাবে করতেছি সেগুলো হচ্ছে গ্রাফিক্যাল নোটেশন। গ্রাফিক্যাল মডেল সাপ্লিমেন্টেড বাই টেক্সট অ্যানোটেশন আর used to define the functional requirements of the system. যেমন UML, use case and sequence diagram are commonly used. So use case diagram দেখে কিন্তু আমরা করতে পারি, আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো দেখতে পারি। দেন সিকোয়েন্স ডায়াগ্রামেও আমরা রিকোয়ারমেন্ট গুলো দেখতে পারি যে অ্যাকচুয়ালি কিভাবে সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে কাজগুলো হচ্ছে, ঠিক আছে এগুলা। এরপর হচ্ছে ম্যাথমেটিক্যাল স্পেসিফিকেশন বলছে যে দিস নোটেশন আর বেসড অন ম্যাথমেটিক্যাল কনসেপ্ট সাচ এজ ফাইনাইট স্টেট মেশিন অর সেটস। আচ্ছা, আমরা কি কেউ অটোমাটা এই কোর্সটা করে আসছি, থিওরি অফ কম্পিউটেশন? আপনারা কি করছেন? না, এটা নাই মনে হয় আপনাদের ইয়াতে, না? পুরা কি যে 4 বছরের কোর্সের মধ্যে এই সাবজেক্ট আছে, কখনো অফার করা হয়েছিল? না ম্যাম, অফার করা হয়নি। আচ্ছা, তো ওইখানে একটা জিনিস আছে হচ্ছে ফাইনাইট স্টেট মেশিন। অ্যাকচুয়ালি কতগুলো স্টেট আছে, স্টেট একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কিভাবে যাওয়া যায়, যে ট্রানজিশন গুলো, এসব কিছু হচ্ছে ওখানে দেখানো হয়। তো ওইটা পড়লে আমরা অনেক ভালো বুঝতাম। আচ্ছা যাই হোক, এখানে লাগবে না। Although this unambiguous specification can reduce the ambiguity in requirement document, most customers don't understand a formal specification. They cannot check if present what they want and are reluctant to accept as a system contract. আচ্ছা, তো ওইভাবেও হচ্ছে স্টেট ট্রানজিশনের মাধ্যমেও দেখানো যায়। এখানে সবগুলা ওয়ে হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের জন্য।
এরপরে বলছে রিকোয়ারমেন্টস এন্ড ডিজাইন। সো রিকোয়ারমেন্ট কিন্তু আমার সফটওয়্যার ডেভেলপ করার একটা পার্ট, ফার্স্টের পার্ট, এবং রিকোয়ারমেন্টের পরেই আসে হচ্ছে ডিজাইন ফেজ। তো রিকোয়ারমেন্ট এন্ড ডিজাইন তার মানে বোঝানো হচ্ছে যে এরা নিজেদের সাথে কতটা রিলেটেড। তো ইন প্রিন্সিপাল রিকোয়ারমেন্টস শুড স্টেট what the system should do and the design should describe how it does this. তার মানে কি, একটা হচ্ছে what আর একটা হচ্ছে how। রিকোয়ারমেন্টস বলবে যে কি কি করা লাগবে, আর ডিজাইন যে ডকুমেন্টটা সেটা আমাকে বলবে কিভাবে করা লাগবে। Then in practice requirements and design are inseparable. So যেটা বললাম যে রিকোয়ারমেন্ট আর ডিজাইন এই দুটো হচ্ছে একটা আরেকটার সাথে খুবই স্ট্রংলি রিলেটেড। তো কিভাবে করা লাগবে, কি করা লাগবে, কিভাবে করা লাগবে, এই দুইটা কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড। তো the system may interoperate with other systems that generate design requirements. The use of a specific architecture to satisfy non-functional requirements may be a domain requirement. This may be consequence of a regulatory requirement. So এখানে এই জিনিসটাই বলছে যে আমার যে ডিজাইন আর হচ্ছে আমার রিকোয়ারমেন্ট এই দুটো হচ্ছে একটা আরেকটার সাথে জড়িত। কারণ আমি যে সিস্টেমটা তৈরি করতেছি সেখানে ধরেন অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে। তো রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে কি ধরেন মডিউল করা, এবং মডিউল গুলো একটা আরেকটার সাথে কিন্তু রিলেটেড। তখন যে জিনিসটা হয় যে আমাকে ডিজাইনটা ওভাবে করতে হবে যাতে আমার কোনো রিকোয়ারমেন্টে কোনো গ্যাপ না থাকে বা সমস্যা না হয়। আচ্ছা, এরপরে যেটা বলছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশন। তো এখানে যেমন আমরা এই যে সবগুলো দেখলাম, তো ফার্স্টে দেখছিলাম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো এটার কথাই বলছে যে রিকোয়ারমেন্টস আর রিটেন অ্যাজ এ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ সেন্টেন্সেস সাপ্লিমেন্টেড বাই ডায়াগ্রামস এন্ড টেবিল। সো আমরা জাস্ট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে লিখে দেব, আমরা ডায়াগ্রাম বা টেবিল ইউজ করতে পারি পাশাপাশি। Used for writing requirements because it is expressive. So আমরা যখন সেন্টেন্সে লিখবো এই জিনিসটা খুবই এক্সপ্রেসিভ হবে, intuitive and universal. Universal means সবাই এটাকে বুঝতে পারবে, আমার ইউজারও বুঝতে পারবে, আমার সিস্টেম ডেভেলপারও বুঝতে পারবে। This means that the requirements can be understood by users and customers. So user and customerরা কিন্তু এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে লিখলে ভালো বুঝতে পারে। এরপর হচ্ছে গাইডলাইন্স ফর রাইটিং রিকোয়ারমেন্ট। সো একটা ভালোভাবে রিকোয়ারমেন্ট লিখতে গেলে কি কি জিনিস আর কি আমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফার্স্টে ইনভেন্ট এ স্ট্যান্ডার্ড ফরম্যাট এন্ড ইউজ ইট ফর অল রিকোয়ারমেন্টস। সো প্রত্যেকটা রিকোয়ারমেন্টের জন্যই আমি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ইউজ করব। দেন ইউজ ল্যাঙ্গুয়েজ ইন এ কনস্ট্যান্ট ওয়ে, ইউজ shall for mandatory requirement and should be for desirable requirements. So একটা কনসিস্টেন্ট ওয়ে হচ্ছে আমাকে নিতে হবে ল্যাঙ্গুয়েজের। যেমন আমার যেসব ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস আছে সেগুলোর জন্য আমাকে শ্যাল ইউজ করতে হবে, ঠিক আছে, যে এইটা আমাকে করতে হবে। বাট যেটা ডিজায়ারেবল রিকোয়ারমেন্ট বাট ম্যান্ডেটরি না সেটার জন্য আমরা শুড ইউজ করব। এরপরে হচ্ছে ইউজ টেক্সট হাইলাইটিং টু আইডেন্টিফাই কি পার্টস অফ দ্য রিকোয়ারমেন্ট। সো কি পার্টটা হাইলাইট করার জন্য, যেমন দ্য ইউজার উইল বি এবল টু উইথড্র মানি ফ্রম দ্য এটিএম। ঠিক আছে, এখানে উইথড্র মানিটাকে যদি আমরা হাইলাইট করে দিই সেটার কথা এখানে বলা হয়েছে। দেন অ্যাভয়েড ইউজ অফ কম্পিউটার জার্গন। কম্পিউটার জার্গন মানে বলা হয়েছে যে কম্পিউটার মানে ধরেন টেকনিক্যাল টার্মস যেগুলা হচ্ছে নর্মাল পিপলরা বুঝবে না, তো এগুলা হচ্ছে ইউজ করা থেকে অ্যাকচুয়ালি বিরত থাকতে বলছে। Then include an explanation why a requirement is necessary. So একটা রিকোয়ারমেন্ট লেখার পরে অ্যাকচুয়ালি একটু এক্সপ্লেনেশন দিতে বলছে যে এই রিকোয়ারমেন্টটা অ্যাকচুয়ালি কেন নেসেসারি। Then problems with natural language. তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের প্রবলেম কি? The precision is difficult without making document difficult to read. আচ্ছা, তো এখানে অ্যাকচুয়ালি প্রিসিশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে ডিফিকাল্ট হয়ে যায়। যদি আমরা টেকনিক্যাল টার্ম দিয়ে লিখতাম তাহলে হয়তো বা আমাদের সিস্টেম ডেভেলপারদের খুবই প্রিসাইজলি বুঝতে পারতো। বাট যখন এটা হচ্ছে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে লিখি এটা বুঝতে আমাদের কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। এরপরে হচ্ছে রিকোয়ারমেন্ট কনফিউশন। ফাংশনাল এন্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টস টেন্ডস টু বি মিক্সড আপ। তো আমরা যখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে লিখবো তখন হচ্ছে দেখা যাচ্ছে ফাংশনাল আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট যেটা আছে দুইটা হচ্ছে একসাথে মিক্স আপ হয়ে যাচ্ছে, আমরা আলাদা করতে পারতেছি না ওটা পড়ে যে কোনটা অ্যাকচুয়ালি ফাংশনাল ছিল কোনটা নন ফাংশনাল ছিল। এরপর রিকোয়ারমেন্ট অ্যামালগামেশন। তো
এমন হতে পারে যে সেভারাল রিকোয়ারমেন্টকে একসাথে এক্সপ্রেস করা হয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি বলে যে এটিএম বুথে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ট্রানজাকশন করতে পারবো, তো এইটা বললে কি হয়, অনেকগুলা রিকোয়ারমেন্ট কিন্তু একসাথে আমরা অ্যামালগামেশন করছি, তাহলে মিশ্রণ বানায় ফেলছি। যেমন আমি উইথড্র করতে পারবো, আমি পিন চেঞ্জ করতে পারবো, আমি ধরেন এক ইয়া থেকে আরেক অ্যাকাউন্টে পাঠাইতে পারবো, ট্রান্সফার করতে পারবো, এই সব কিছু কিন্তু আমি জাস্ট এক ট্রানজাকশনের আন্ডারে নিয়ে চলে আসছি। এখন কোন একটা ধরেন পিন চেঞ্জ করতে পারবো, এই রিকোয়ারমেন্টটা যদি আমার সিস্টেম ডেভেলপার নাই ইয়া করতে পারে, এখান থেকে বের করতে পারে, কারণ আমি ওইভাবে স্পেসিফিক্যালি বলি নাই। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের এরকম সমস্যা আছে। আচ্ছা, সো এক্সাম্পল রিকোয়ারমেন্ট ফর ইনসুলিন পাম্প সফটওয়্যার সিস্টেম। সো ইনসুলিন পাম্পের যে এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখছিলাম যে ব্লাড সুগার মাপবে, সো ওইটার রিকোয়ারমেন্ট কেমন হতে পারে এটা এখানে দেখানো আছে, তা এটা একটু পড়ে নিবেন আপনারা। এরপরে হচ্ছে স্ট্রাকচার্ড স্পেসিফিকেশন। তো স্পেসিফিকেশন কি কিভাবে স্ট্রাকচার্ড ওয়েতে লেখা যায়, এর জন্য বলছেন approach to writing requirements where the freedom of requirements writer is limited. সো এমন একটা আমরা স্ট্রাকচার্ড ওয়ে ফলো করব যেখানে আমরা যা ইচ্ছা খুশি যেভাবে খুশি লিখতে পারি না, একটা ফরম্যাট ফলো করা হবে। And the requirements are written in a standard way. This works well for some types of requirements, example for embedded control system, but sometimes too rigid writing business system requirements. So business system requirement হচ্ছে আমরা এভাবে যদি স্ট্রাকচার্ড ওয়েতে লিখি এটা আমাদের জন্য বেটার হবে না, কারণ এখানে হচ্ছে বিজনেস অ্যানালাইসিসের মধ্যে হচ্ছে আমাদেরকে হচ্ছে ফ্রিডম দিতে হবে অ্যাকচুয়ালি লেখার জন্য। বাট এখানে যে আছে যে এমবেডেড কন্ট্রোল সিস্টেম, তার মানে সফটওয়্যার রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা স্ট্রাকচার্ড ওয়েতে লিখলে এটা কিন্তু আমার ডেভেলপারদের বুঝতে অনেক সুবিধা হবে। এরপরে বলছে ফর্ম বেস স্পেসিফিকেশন। তো ফর্ম বেস স্পেসিফিকেশন হচ্ছে একটা স্ট্রাকচার্ড আর কি, এই যে স্ট্রাকচার স্পেসিফিকেশন আমরা দেখলাম তার মধ্যে একটা হচ্ছে ফর্ম বেস স্পেসিফিকেশন। তো এখানে কি কি পার্ট থাকবে এটা বলা হয়েছে। ফার্স্টে হচ্ছে ডেফিনেশন অফ দ্য ফাংশন অর এন্টিটি, তার মানে একটা ফিচার, ঠিক আছে। এরপরে হচ্ছে ডেসক্রিপশন অফ ইনপুটস এন্ড ওয়্যার দে কাম ফ্রম, কোথা থেকে ইনপুটটা আসবে, কি ইনপুট আসবে। ডেসক্রিপশন অফ আউটপুট এন্ড ওয়্যার দে গো টু, তো আমার এই ফাংশনের আউটপুট কি হবে, আউটপুটটা কোথায় যাবে। এরপরে হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট দ্য ইনফরমেশন নিডেড ফর দ্য কম্পিউটেশন এন্ড আদার এন্টিটিস ইউজড। তো কোনো কিছু ইনফরমেশন যদি আমার এখানে দেওয়ার দরকার থাকে যেটা হচ্ছে কম্পিউটেশন বা আদার এন্টিটি ইউজ করবে সেই ইনফরমেশনটা থাকবে। ডেসক্রিপশন অফ দ্য অ্যাকশন টু বি টেকেন, সো আমি যে আউটপুটটা পাইলাম এরপরে আমার কি অ্যাকশন নিতে হবে সেটা কিন্তু এখানে কিন্তু বলা থাকবে। দেন প্রি এন্ড পোস্ট কন্ডিশন। তো এই যে আচ্ছা, এরপরে হচ্ছে প্রি এন্ড পোস্ট কন্ডিশন। যদি আমার কোনো আগে পরে কোনো কন্ডিশন থাকে সেগুলো এখানে থাকবে। এন্ড দ্য সাইড ইফেক্টস অফ দ্য ফাংশন, তো এই ফাংশনে যদি কোনো সাইড ইফেক্ট থাকে সেটা থাকবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি। তো ইনসুলিন পাম্পের ক্ষেত্রেই একটা হচ্ছে ফর্ম বেসড স্পেসিফিকেশন যেটা দেখানো হয়েছে। যেমন ফার্স্টে কি বলছিলাম, ফাংশনের নাম থাকবে। তো ফাংশন কি, কম্পিউট ইনসুলিন ডোজ, সেভ সুগার লেভেল। তো ফার্স্টে হচ্ছে ইনসুলিন ডোজ কতটুকু দিব আমি আর সুগার লেভেল কতটুকু আছে সেটা হচ্ছে আমার বের করাটা আমার ফাংশন। দেন এটা ডেসক্রিপশন আর কি বলবে যে computes the dose of insulin to be delivered when the current measured sugar level is in the safe zone between 3 to 7 units. So এটা হচ্ছে ডেসক্রিপশন বললো। এই ফাংশনের ডেসক্রিপশন, ফাংশন কি করবে। দেন ইনপুট কি, ইনপুট হচ্ছে কারেন্ট সুগার রিডিং আর প্রিভিয়াস টু সুগার রিডিং, এই দুটা হচ্ছে আমার ইনপুট। আর সোর্স কি, সোর্স হচ্ছে কারেন্ট সুগার রিডিং ফ্রম সেন্সরস, আদার রিডিংস ফ্রম মেমোরি।
এগুলো হচ্ছে সোর্স, ইনপুটটা থেকে আসবে। কারেন্ট যে সুগার রিডিং সেটা তো আমার সেন্সর থেকে আসবে, আর অন্যগুলো হচ্ছে আমার মেমোরিতে সেভ করা আছে। সো এটা ইনপুট, এটা হচ্ছে থেকে আসবে। দেন আমার আউটপুট কি? আউটপুট হচ্ছে এগুলার রিডিং এর উপর ভিত্তি করে আমি কত ডোজ দিব সেটা ঠিক করব। আর ডেস্টিনেশন কি? ডেস্টিনেশন হচ্ছে আমার যে মেইন যে কন্ট্রোল যে জিনিসটা থাকবে, যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি ইনসুলিন পাম্প করে অ্যাকচুয়ালি রোগীর শরীরে পুশ করা হবে, সেখানে অ্যাকচুয়ালি এই আউটপুটটা যাবে যে কতটুকু দেওয়া লাগবে। এরপরে অ্যাকশন যদি অ্যাকশন যে ধরেন আমি এই সুগার লেভেল পাইছি, আগের সুগার লেভেল গুলো এত এত ছিল, তো এরকম অবস্থায় আমাকে যে ডোজটা অ্যাকচুয়ালি করছে, এরপর আমার অ্যাকশনটা কি থাকবে। তো এখানে বলে দিছে যে কি কি অ্যাকশন হবে আর কি, এটা একটু পড়ে নিবেন, পড়লেই বোঝা যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে রিকোয়ারমেন্টস টু প্রিভিয়াস রিডিং দ্যাট দ্য রেট অফ চেঞ্জ অফ সুগার লেভেল ক্যান বি কম্পিউট। সো এখানে রিকোয়ারমেন্ট কি কি হবে এই কাজটা করার জন্য, সেটা বলছে যে আমার আগের দুইটা ইয়াটা লাগবে। Precondition: the insulin reservoir contains at least the maximum allowed single dose of insulin. So এটা বলছে যে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল অ্যামাউন্ট কত, এটা হচ্ছে আমার প্রি কন্ডিশন, এর থেকে বেশি দিতে পারবে না। এরপর পোস্ট কন্ডিশন বলছে যে R0 is replaced by R1 and R1 is replaced by R2। তার মানে কি? তার মানে হচ্ছে আমি তো আমার মেমোরিতে দুইটা রিডিংস রেখে দিচ্ছি, একটা হচ্ছে এই সময় যেটা আছে তার আগে দুইটা টাইমে কি ছিল, সো এখন তো ওই জিনিসটা চেঞ্জ হয়ে গেল, এখন তো নতুন একটা রিডিং পাইছি, দেন নতুন রিডিং দিয়ে কি করতে হবে, আগের রিডিংটাকে রিপ্লেস করে দিতে হবে। সো এটা হচ্ছে পোস্ট কন্ডিশন। সো এরপরে বলছে সাইড ইফেক্ট, এখানে কোনো সাইড ইফেক্ট নাই। তো এইভাবে হচ্ছে আমরা ফর্ম আকারে হচ্ছে কিন্তু স্পেসিফিকেশনটা লিখতে পারি, এটাকে বলা হয় স্ট্রাকচার্ড স্পেসিফিকেশন। এরপর হচ্ছে আমরা তো ফর্ম আকারে দেখলাম, এরপর আমরা টেবিল হিসেবেও দেখতে পারি। তো ইউজ টু সাপ্লিমেন্ট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, তারপরে particularly useful when you have to define a number of possible alternative courses of action। তো আমার যদি অ্যাকশন গুলো মানে অনেকগুলো অ্যাকশন থাকে, ঠিক আছে, একটা আউটপুটের জন্য যদি আমার অনেকগুলো অ্যাকশন থাকে, তো সেক্ষেত্রে আমার টেবুলার স্পেসিফিকেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, যদি আমার অনেকগুলো পসিবল অ্যাকশন থাকে একটা সিঙ্গেল আউটপুটের জন্য বা রেজাল্টের জন্য। তো ফর এক্সাম্পল দ্য ইনসুলিন পাম্প সিস্টেম বেসেস ইটস কম্পিউটেশন on the rate of change of blood sugar level, and the tabular specification explains how to calculate the insulin requirement for different scenarios। তো এখানে যেমন বিভিন্ন কন্ডিশন আমার আছে, যে সুগার লেভেল ফল করলে কি দিব, সুগার লেভেল সমান থাকলে কি দিব, দেন আগে থেকে ইনক্রিজিং করলে কি দিব, ডিক্রিজিং করলে কি দিব, এই সব কিছু কিন্তু এখানে আমার কন্ডিশন থাকবে, এন্ড এগুলোর জন্য আমার অ্যাকশনটা এখানে থাকবে। তো এটা হচ্ছে টেবুলার স্পেসিফিকেশন। এরপরে আমরা আসতেছি হচ্ছে রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং প্রসেসে। The process says used for requirement engineering vary widely depending on the application domain, the people involved, and the organization developing the requirements। অবশ্যই রিকোয়ারমেন্ট যারা ডেভেলপ করতেছে বা কি কি পিপল অ্যাড আছে, অথবা এটার অ্যাপ্লিকেশন ডোমেইনটা কি, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু রিকোয়ারমেন্ট এক একটা মানে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর যে প্রসেসটা আছে এক একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যারে ভিন্ন রকম হবে। However, there are number of generic activities common to all process. So requirement engineering এর যে প্রসেস আছে, চারটা জেনারিক প্রসেস আছে। ফার্স্টটা হচ্ছে রিকোয়ারমেন্ট এলিসিটেশন, তারপরটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তারপরটা রিকোয়ারমেন্ট ভ্যালিডেশন, তারপরটা হচ্ছে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট। এই চারটা হচ্ছে সবকিছুতেই কমন। In practice, requirement engineering is an iterative activity in which these processes are interlinked. তো রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং একটা ইটারেটিভ প্রসেস, যেখানে এই চারটা জিনিসই হচ্ছে একটা আরেকটার সাথে ইন্টারলিভ হয়ে যায়। তো এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পারতেছি, অনেকটা স্পাইরাল মডেলের মতো। সো এটা হচ্ছে স্পাইরাল ভিউ অফ দা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রসেস। তো ফার্স্টে যেটা ছিল রিকোয়ারমেন্ট এলিসাইটেশন, সো এটা হচ্ছে জাস্ট ইউজারদের কাছে সাথে কথা বলে প্রাইমারিলি একটা আইডিয়া নেওয়া যে কি কি রিকোয়ারমেন্ট আছে।
আর রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন হচ্ছে এই আইডিয়াকে স্পেসিফিক ভাবে অ্যাকচুয়ালি নোট ডাউন করা বা অ্যানালাইসিস করা। এরপর যেটা আছে রিকোয়ারমেন্ট ভ্যালিডেশন, যে আমার রিকোয়ারমেন্টটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা সেটা দেখা। এরপরে হচ্ছে সিস্টেম শেষ হয়ে গেলে হচ্ছে আমার সিস্টেম রিকোয়ারমেন্টস ডকুমেন্ট, মানে আমি ডকুমেন্টেশন করে ফেলবো ফাইনাল। তো এই প্রসেসটা কিভাবে চলতেছে যদি একটু দেখি। ফার্স্টে শুরু হয় বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, বিজনেস রিকোয়ারমেন্ট যেগুলো আছে আমার সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি দেখবো। এরপরে হচ্ছে ফিজিবিলিটি স্টাডি, যে বিজনেস রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা, এটা যেহেতু ভ্যালিডেশন তাই। এরপর মেইন পার্ট শুরু হয় যে আমার ইউজার রিকোয়ারমেন্ট এলিসিটেশন, তার মানে ইউজারের সাথে আমি কথাবার্তা বলবো, বলার পরে আমি অ্যাকচুয়ালি ঠিক করব যে ইউজাররা কি কি রিকোয়ারমেন্ট চাচ্ছে। এরপরে এই আইডিয়াটা নিয়ে, মানে এলিসিটেশন মানে জাস্ট শুরুর দিকে, জাস্ট ইনিশিয়াল আইডিয়া, এরপরে এটাকে নিয়ে হচ্ছে আমরা ইউজার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন করব। ইউজারের যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলোকে হচ্ছে স্পেসিফিক ভাবে আমরা নোট ডাউন করব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ধরেন রিকোয়ারমেন্ট ভ্যালিডেশন পার্টে যেটা আছে প্রোটোটাইপিং, এটার উপর ভিত্তি করে আমরা একটা প্রোটোটাইপিং করব। এরপরে রিকোয়ারমেন্ট এলিসিটেশনে যেটা আসে সিস্টেম রিকোয়ারমেন্ট এলিসিটেশন, ইউজারের জন্য রিকোয়ারমেন্টের জন্য যেমন ছিল সিস্টেম রিকোয়ারমেন্টের জন্য তেমন থাকবে। এরপরে হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন এন্ড মডেলিং, সো এখান থেকে আমাদের আবার সিস্টেম রিকোয়ারমেন্টকে স্পেসিফিক ভাবে নোট ডাউন করতে হবে। এরপরে আসতেছে হচ্ছে রিকোয়ারমেন্ট ভ্যালিডেশন, যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমার রিভিউ নিব, আমার সিস্টেম যে ডেভেলপার আছে তাদের কাছ থেকে রিভিউ নিব যে এই রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা, বা কোনো কিছু অ্যাড করতে হবে কিনা, বা এইভাবে এই রিকোয়ারমেন্ট গুলো অ্যাকচুয়ালি ফুলফিল করা পসিবল কিনা, এবং ফাইনালি গিয়ে আমার রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনটা তৈরি হবে। তো ফার্স্ট ফেজটা বলছে রিকোয়ারমেন্ট এলিসিটেশন এন্ড অ্যানালাইসিস, তো সামটাইমস কল্ড রিকোয়ারমেন্টস এলিসিটেশন অর রিকোয়ারমেন্ট ডিসকভারি। মানে অ্যাকচুয়ালি ফার্স্টে যেমন আমরা ফার্স্ট আইডিয়া নেই বা ডিসকভার করি অ্যাকচুয়ালি কি কি জিনিস আছে, রাফ আইডিয়া নেই, তো সেটাই এলিসিটেশনের পার্ট। Involves technical staff working with the customer to find out about the application domain, the service that the system should provide, and the system's operational constraints. So first day, আমার টেকনিক্যাল স্টাফ যারা আছে তারা কাস্টমারের সাথে একটা মিটিং করবে, মিটিং করে অ্যাকচুয়ালি তারা কি তৈরি করতে চাচ্ছে, কি সার্ভিস চাচ্ছে, তাদের কোনো কনস্ট্রেন্ট আছে কিনা যে এত দ্রুত সার্ভিস দিতে হবে, এগুলা হচ্ছে অ্যাকচুয়ালি দেখে, এগুলা হচ্ছে এই এলিসিটেশনের পার্ট। এরপর হচ্ছে আমি ইনভলভ এন্ড ইউজার ম্যানেজার্স, ইঞ্জিনিয়ার্স ইনভলভ ইন দ্য মেইনটেনেন্স, ডোমেইন এক্সপার্ট, ট্রেড ইউনিয়নস এটসেট্রা, দিস আর কল্ড স্টেক হোল্ডার্স। তো ইউজারের সাথে যখন অ্যাকচুয়ালি এলিসিটেশনটা করব, ঠিক তেমনি ভাবে সিস্টেম ডেভেলপমেন্ট, সিস্টেম রিকোয়ারমেন্ট ডেভেলপ করার জন্য হচ্ছে আমার ইঞ্জিনিয়ারের সাথেও কিন্তু ইনভলভ হতে হবে, ডোমেন এক্সপার্ট এই মানুষগুলোর সাথেও কিন্তু জিনিসটার ইনভলভমেন্ট থাকতে হবে। তো একটা প্রজেক্ট তৈরি করার জন্য যতগুলো মানুষ হচ্ছে জড়িত থাকে, হ্যাঁ, ওই প্রজেক্টের সাথে, তাদেরকে বলা হয় হচ্ছে স্টেক হোল্ডার্স। এখন বলছে যে প্রবলেম অফ রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর কি কি প্রবলেম থাকতে পারে। প্রথমটা বলছে স্টেক হোল্ডার্স ডোন্ট নো হোয়াট দে রিয়েলি ওয়ান্ট, আমার কাস্টমার জানে না সে অ্যাকচুয়ালি কি চায়। স্টেক হোল্ডার এক্সপ্রেস রিকোয়ারমেন্ট ইন দেয়ার ওন টার্মস, তাদের নিজেদের টার্মে অ্যাকচুয়ালি প্রকাশ করতেছে, যেটা আমরা টেকনিক্যালি একদম স্পেসিফিক ভাবে বুঝতেছি না, প্রেসিশনটা আমাদের ঠিক নাই। Different stakeholders may have conflict requirements, তো দেখা যাচ্ছে ইউজারের রিকোয়ারমেন্ট একটা, সিস্টেম যে ডেভেলপ করবে সে বলতেছে এখানে রিকোয়ারমেন্ট আলাদা হবে, তো কনফ্লিক্ট করতেই পারে। দেন অর্গানাইজেশনাল এন্ড পলিটিক্যাল ফ্যাক্টরস মে ইনফ্লুয়েন্স দ্য সিস্টেম রিকোয়ারমেন্ট, সো আমার যে অর্গানাইজেশনের যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী ধরেন আমি একটা প্রসেস মডেল হচ্ছে ইউজ করব, বা আমি এই জিনিসটা ইউজ করব, এই মডেলটা ইউজ করব, বা এই স্ট্যান্ডার্ডটা ইউজ করব, এরকম কিছু আমার অপারেশনাল কনস্ট্রেন্ট থাকতে পারে যেটা অর্গানাইজেশনের পলিসির উপর ভিত্তি করে দেওয়া, তো এগুলো আমার সিস্টেম রিকোয়ারমেন্টকে কিন্তু ইনফ্লুয়েন্স করবে। এরপর হচ্ছে দা রিকোয়ারমেন্ট চেঞ্জ ডিউরিং দা অ্যানালাইসিস প্রসেস,
সো অ্যানালাইসিস প্রসেসের ক্ষেত্রে হচ্ছে রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে পারে, নিউ স্টেক হোল্ডার মে ইমার্জ অ্যান্ড দ্য বিজনেস এনভায়রনমেন্ট মে চেঞ্জ। তো নতুন নতুন স্টেক হোল্ডার কিন্তু চলে আসতে পারে এবং আসলে হচ্ছে অবশ্যই আমাদের বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে। এরপরে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। So software engineers work with a range of system stakeholders to find out about the application domain and the services that the system should provide, the required system performance and hardware constraint and other systems. So সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের হচ্ছে এই সবকিছুর উপর কাজ করতে হয়। এরপর যদি আমরা দেখি যে রিকোয়ারমেন্ট এলিসিটেশন আর অ্যানালাইসিসের ফেজ কয়টা, এটাকেও আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। যেমন এটাই দেখলাম কি আমরা এখানে দেখলাম হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর প্রসেস, মানে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর কয়টা ফেজ আছে। আর এখানে এসে দেখলাম হচ্ছে আমার এটার ফেজ কয়টা আছে, রিকোয়ারমেন্ট এলিসিটেশন এন্ড অ্যানালাইসিস, এটার আবার কয়েকটা ফেজ আছে, যেমন রিকোয়ারমেন্ট ডিসকভারি, রিকোয়ারমেন্ট ক্লাসিফিকেশন এন্ড অর্গানাইজেশন, রিকোয়ারমেন্ট প্রায়োরিটাইজেশন এন্ড নেগোসিয়েশন, আর হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। আচ্ছা, এরপর যদি দেখি যে দ্য রিকোয়ারমেন্টস এলিসিটেশন এন্ড অ্যানালাইসিস প্রসেস, তো ফার্স্টে হচ্ছে রিকোয়ারমেন্ট ডিসকভারি, এরপরে হচ্ছে রিকোয়ারমেন্ট, এটাই দেখাইছে যে এই চারটা হচ্ছে এইভাবে চলে। তো এখন হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট প্রসেস আমরা দেখলাম, এগুলোর অ্যাক্টিভিটি কি এটা বলছে। যেমন রিকোয়ারমেন্ট ডিসকভারি, interacting with stakeholders to discover their requirements. Domain requirements are also discovered at this stage. Requirements classification and organization, groups related requirements and organizes them into coherent clusters. আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে স্টেক হোল্ডারদের সাথে কথাবার্তা বলে কি কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো ডিসকভার করা হয়। এরপরে হচ্ছে সেম টাইপের রিকোয়ারমেন্টকে একসাথে হচ্ছে গ্রুপ করা হয়। এরপর যেটা বলছে সেটা হচ্ছে প্রায়োরিটাইজ করা, যে অ্যাকচুয়ালি আমার যে সব রিকোয়ারমেন্ট আছে এগুলোর মধ্যে কোন রিকোয়ারমেন্ট গুলোর প্রায়োরিটি সবচেয়ে বেশি সেটা খুঁজে বের করা, আবার কোন রিকোয়ারমেন্ট, দুটো রিকোয়ারমেন্টের মধ্যে যদি কনফ্লিক্ট থাকে সেটা খুঁজে বের করা। এরপরে হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, রিকোয়ারমেন্টস আর ডকুমেন্টেড and input the next round of the spiral. তো এরপরে যেটা করা হয় রিকোয়ারমেন্ট স্পেসিফাই করা হয়। তো রিকোয়ারমেন্ট এলিসিটেশনের ক্ষেত্রে কি কি প্রবলেম থাকে, এই চ্যাপ্টারটা হচ্ছে প্রচুর থিওরিটিক্যাল জিনিসপত্র। তো এখানে দেখেন, এখানে হচ্ছে স্টেক হোল্ডার্স ডোন্ট নো হোয়াট দে রিয়েলি ওয়ান্ট, আবার ওই একই স্লাইড চলে আসছে। আচ্ছা, যাই হোক আমরা স্কিপ করি। তো এখানে এতক্ষণ আমরা যে জিনিসগুলো পড়লাম সেগুলোরই হচ্ছে কি পয়েন্ট হিসেবে বলে দেওয়া আছে, এগুলো একটু নিজেরা পড়ে নেবেন। আচ্ছা, আচ্ছা, তো এর পরের পার্টটা আমরা একটু শুরু করি। তো রিকোয়ারমেন্ট এলিসিটেশনের পরে ছিল হচ্ছে রিকোয়ারমেন্ট ডিসকভারি, রিকোয়ারমেন্ট ডিসকভার করা। দেন এখানে কি বলছে, দ্য প্রসেস অফ গ্যাদারিং ইনফরমেশন অ্যাবাউট দ্য রিকোয়ার্ড অ্যান্ড এক্সিস্টিং সিস্টেম and distilling the user and system requirements from the information. তো আমি যে ইয়াগুলো গেদার করছি সেখান থেকে অ্যাকচুয়ালি ডিস্টিল করা মানে ছেঁকে আনা বা পৃথক করা, সেটা হচ্ছে ইউজার এন্ড সিস্টেম রিকোয়ারমেন্ট। দেন interaction with the system stakeholders from manager to external regulators. System normally have a range of stakeholders. আচ্ছা, এখন স্টেক হোল্ডার্স বলতে স্টেক হোল্ডার্স কারা? তো আমরা যদি হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের একটা স্টেক হোল্ডার কারা সেই জিনিসটা যদি দেখি, তাহলে আমরা দেখব যে পেশেন্ট যারা আছে তারা একটা স্টেক হোল্ডার, ডক্টর যারা আছে তারাও ওই সিস্টেমটা ইউজ করবে, সিস্টেম যারা যারা ইউজ করবে তারা সবাই আমার স্টেক হোল্ডার, নার্স যারা আছে তারা ইউজ করবে, দেন মেডিকেল রিসেপশনিস্ট যারা আছে
তারা ইউজ করবে, দেন আইটি স্টাফ যারা আছে তারা ইউজ করবে। তো এখানে অ্যাকচুয়ালি এই জিনিসটা পড়লে আমরা বুঝতে পারবো যে স্টেক হোল্ডার বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি। তো আজকে আমি এতটুকুই রাখতে চাচ্ছি, আমরা বাকিটুকু নেক্সট দিনে পড়বো। তো কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, না থাকলে আমি একটু রেকর্ডিং অফ করে দিই।